ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে তা নিয়ে চলছে তীব্র বিতর্ক। খামেনির মতো বিদেশি রাষ্ট্রপ্রধানকে হত্যা কতটুকু আইনসম্মত, এ নিয়েই আজকের বিশ্লেষণ রয়েছে। আমি আব্দুল্লাহ আল হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী পার্থশঙ্কর সাহা। অসংখ্য ধন্যবাদ আপনাকে সংবাদ বিশ্লেষণে অংশ নেওয়ার জন্য। প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, এই যে ইরানের যে দেশটির যে প্রধান, হ্যাঁ, আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে যে হত্যা করা হলো। তো এখন প্রশ্ন হচ্ছে যে এরকম একটি দেশের, একটি স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্র যিনি প্রধান, তাকে কি মানে এইভাবে হত্যা করা যায়? মানে এটার কি কোনো বৈধতা আছে? যুক্তরাষ্ট্রের আইনি ব্যাখ্যা কি দিচ্ছে? আমি এই প্রসঙ্গে, যেটা আমরা একটু আগেও কথা বলছিলাম, নিউ ইয়র্ক টাইমস একটা দীর্ঘ প্রতিবেদন করেছে এই নিয়ে, বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ঘটনাকে নিয়ে। এবং সেটা কিন্তু কেন জটিলতা, সেই জটিলতার কারণটা হচ্ছে এর আগেও কিন্তু যুক্তরাষ্ট্রীয় ধরনের ঘটনা করেছে আর কি, ঠিক আছে? যেমন 2003 সালে তারা সাদ্দাম হোসেনকে হত্যার একটা প্রচেষ্টা করেছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়েছিল। এবারের প্রশ্নটা এই জন্যই যে যুদ্ধের আসলে নিয়মটা কি। যুদ্ধে আপনি প্রথম কথা হচ্ছে আপনার লক্ষ্যবস্তু হতে পারে যারা সামরিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে এই ধরনের ব্যক্তিবর্গ, সেটাই তো যুদ্ধের কথা। তো আলী খামেনি তো সামরিক কোনো বাহিনীর প্রধান উনি নন, উনি একজন বেসামরিক নাগরিক, যেমন করে মার্কিন প্রেসিডেন্ট একজন বেসামরিক নাগরিক। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে উনি একটি ডিফেন্স যে বাহিনী আছে সেটিরও কিন্তু প্রধান হিসেবে ছিলেন। কিন্তু তারপরেও তাকে হত্যা করা যায় না, যাওয়ার কোনো প্রশ্ন নেই। একটি সার্বভৌম দেশের সরকার প্রধানকে বা রাষ্ট্রপ্রধানকে এভাবে হত্যার কোনো এটার আইনি কোনো বৈধতা আসলে নেই। এমনকি সেটা যুক্তরাষ্ট্রের আইন তো বটেই, এটা যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে কোনো, যে যুক্তরাষ্ট্র যদি কখনো যুদ্ধে জড়াতে চায় তবে তাকে কংগ্রেসের অনুমোদনটা নিতে হয়। এক্ষেত্রে তো সেগুলো করা হয়নি এবং এই নিয়ে প্রশ্ন ইতিমধ্যেই উঠে গেছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই ধরনের হত্যা, এটা তাদের জাতীয় আইনে তো এর কোনো বৈধতা নেই। এমনকি জাতিসংঘের যে অনুমোদন, সেই অনুমোদনটাও কিন্তু নেওয়া হয়নি। ধরনের যুদ্ধ জড়িয়ে পড়ার আগে জাতিসংঘের একটা নিরাপত্তা পরিষদের একটা অনুমোদনের দরকার হয়, সেটাও কিন্তু এই জায়গাটাতে নেওয়া হয়নি। এখানে আলিফ, আমি আরেকটা এই আমাদের এই প্রতিবেদনেই আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র আসলে মানে কি কি যুক্তি এই জায়গাটায় দেখাচ্ছে। এর আগেও কিন্তু যেমন ধরেন কিছুদিন আগে আমরা যখন দেখলাম যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তারা তুলে নিয়ে এলো, সেই তুলে নিয়ে আসার এর তো কোনো বৈধতা ছিল না। কিন্তু পরবর্তীকালে তার বিচার প্রশাসন কিন্তু একটা যুক্তি দাঁড় করিয়েছে যে মাদুরোকে তুলে নেওয়া যায়, মানে তুলে নেওয়াটা অবৈধ কোনো কিছু হয় না। তো এখনো পর্যন্ত এই নিয়ে একটা ডিবেট তৈরি হয়ে গেছে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই, যে ধরনের বেসামরিক একটা সার্বভৌম দেশের রাষ্ট্রনায়ককে হত্যা করা যায় কিনা, এবং এর আসলে তেমন কোনো যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে আমরা প্রতিবেদনটার কথা যেহেতু বলছিলাম, নিউ ইয়র্ক টাইমসের, এখানে তার প্রতিবেদনে কার্ডোজা ল স্কুলের অধ্যাপক ও সাবেক স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা রেবেকা ইনগোবার্ট, তিনি যেটা বলেছেন, তাকে কোট করছি, যে যুদ্ধের আইন অনুযায়ী কেউ বৈধ লক্ষ্য হলেও যদি হামলাটি জাতিসংঘ সনদ লঙ্ঘন করে তবে সেটি অবৈধ। কোনো রাষ্ট্র অবৈধভাবে যুদ্ধ শুরু করে পরে রাষ্ট্রপ্রধানকে হত্যা করার যৌক্তিকতা দাঁড় করাতে পারে না। হ্যাঁ, এই কথাটা তাদের এই প্রতিবেদনে বলা হয়েছে। তিনি একসময় পররাষ্ট্র দপ্তরেও কাজ করেছেন এবং এটিই কথা যে এই যে ধরেন যুক্তরাষ্ট্র যখন কোনো কাজে যায়, কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন কিন্তু তারা নানা ধরনের যুক্তি খাড়া করে, তাই না? আপনি যখন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তারা যুদ্ধে জড়ালো, তখন তারা বলল যে তাকে বিধ্বংসী সব অস্ত্র আছে, কিন্তু পরবর্তীকালে আমরা সেটা দেখেছি যে এই ধরনের কোনো আসলে ঘটনা ছিল না। তো এবারও কিন্তু তার যে এই যে মানে সশস্ত্র হামলার পক্ষে সেটা যুক্তি দেখাচ্ছে, তাদের নানা প্রশাসনের যে যুক্তি দেখাচ্ছে যে আসন্ন হামলা, হ্যাঁ আসন্ন হামলা হতে পারে, তাদের এরকম তাদের প্রশাসনে কেউ কেউ বলছেন যে ইসরায়েল হামলা করবে, তখন মার্কিন যে ঘাঁটিগুলো সে জায়গায় আছে সেটা আক্রান্ত হতে পারত, সেই জন্যই তারা হামলাটা করেছে। এই ধরনের নানা রকম যুক্তি আসলে তারা দাঁড় করিয়েছে। মানে আমি জানতে চাই, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, আসন্ন হুমকি কি আসলে ছিল? যেমন হচ্ছে আত্মরক্ষার যুক্তি দেখানোর ক্ষেত্রে এটা বলা হয়, জাতিসংঘ সনদে সশস্ত্র হামলার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে একটা আসন্ন হুমকি ছিল, কিন্তু সেই আসন্ন হুমকিটা এখনো পর্যন্ত জাস্টিফাইড না। আসলে এটা কোনো জায়গাতে তারা কিন্তু প্রমাণ করতে পারেন, এবং তাদেরই যে গণমাধ্যমগুলো, ওই দেশটির গণমাধ্যম, তারাও কিন্তু এ নিয়ে প্রশ্ন তুলেছে। আর তাদের আইনি যারা কংগ্রেসের সদস্য, তাদের তো প্রশ্নটা আছেই।
আর আরেকটা বিষয় হচ্ছে যে যে তারা কিন্তু জাতিসংঘের সদস্য, এবং জাতিসংঘের যে সনদটা তাদের দেশও মেনে চলা হয়, সেই সনদেও কিন্তু এই প্রশ্নগুলো আছে যে হঠাৎ করে আপনি কোনো অনুমোদন ছাড়া এই ধরনের যুদ্ধ জড়াতে পারেন না, এবং অবশ্যই সনদের আপনার হচ্ছে যে এই ধরনের হত্যা তো আরও করা যাবে না, মানে এই ধরনের মানে বেসামরিক লোককে হত্যা করার কোনো প্রশ্নই আসে না। এবং এই যে আসন্ন শব্দটাই তো আসলে ধর এটা নিয়েই তো একটা প্রশ্ন আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই বটে। মানে এটা হলো যে একটা আমরা যদি বলতে পারি যে ওই যে কুযুক্তি দাঁড় করানোর একটা ব্যাপার থাকে না, যে তুমি আমার শত্রু, আমি তোমাকে আসলে হামলাটা করব, তোমাকে আমি মারবো, এই জন্য আমি নানা ধরনের এই ধরনের আমাদের গ্রামাঞ্চলেও কিন্তু নানা রকম প্রবাদ আছে, এরকম গল্প আছে যে আমি আসলে নিশ্চিতভাবেই চাই তাকে হামলা করতে চাই, তাকে মানে কি বলবো যে আমি নিষ্পেষণ করতে চাই, সেজন্য আমি নানা ধরনের যুক্তি খুঁজে বেড়াবো। তো এই যুক্তি খুঁজে বেড়ানোর চেষ্টাটাই আসলে এই যুক্তরাষ্ট্র করেছে, আগেও করেছে, এবারের ক্ষেত্রেও তাই। এবং দেখেন এই যে মাদুরোর প্রসঙ্গ আপনাকে আনলাম, যে এ ধরনের একটা প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা, সেটা যখন এই বৈধতা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তার বিচার বিভাগ কিন্তু সেখানে আবার একটা যুক্তি দাঁড় করিয়েছে। এবং আমি এই বিস্তৃত যে প্রতিবেদনটা, সেখানে আমি একটা জিনিস দেখলাম যে তার ভেতরে যেমন ধরেন 1973 সালের হচ্ছে ওয়ার পাওয়ার্স রেজুলেশন, সেই জায়গাটাতে বলা আছে যে প্রেসিডেন্টরা আগাম অনুমোদন দিয়েছেন, আগাম অনুমোদন নিতে হবে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটা নর্মস ছিল যে আগাম অনুমোদনের যে বিষয়টা, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই আগাম অনুমোদনের বিষয়টা মার্কিন একাধিক প্রেসিডেন্ট কিন্তু ভঙ্গ করেছে। তারা তাদের প্রেসিডেন্টের নিজস্ব ক্ষমতা বলে এই কাজগুলো করে গেছেন, সেই জায়গায় তারা কোনো আইনের এবং তাদের নিজস্ব যে নীতিমালা সেগুলো অনেক ক্ষেত্রেই তারা কিন্তু মানেননি। এবং এই জায়গাগুলো খুব মানে কি বলবো যে একটু অস্পষ্ট রাখা হয়েছে। আমি যদি সে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের কথা বলি, যেমন 1970-এর দশকে যখন সিআইএর এই বিদেশি নেতাদের হত্যা চক্রান্ত উন্মোচিত হলো, তখন একটা নির্বাহী আদেশ জারি করা হয়েছিল। সেই নির্বাহী আদেশে 12333-এর অংশ, যেখানে বলা হয়েছে যে, আমি সেখান থেকে পড়ছি, যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষে কর্মরত প্রতিনিধিত্বকারী কেউ হত্যায় জড়াতে বা হত্যার ষড়যন্ত্রে অংশ নিতে পারবে না। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানে হত্যা কি তার সংজ্ঞাটা পরিষ্কার করে দেওয়া হয়নি। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন আরেকটি বিষয়, আমরা একটু অন্য বিষয়ে যাই, ট্রাম্পের বিষয়ে একটু প্রশ্ন করতে চাই। ট্রাম্প তিনি যেটি বলেছেন যে তিনি আরো শক্তিমত্তা প্রয়োগ করতে চান এবং আরো কঠোর হতে চান, এবং সেটা আরো সম্ভবত 3 থেকে 4 সপ্তাহ চলতে পারে। তো একটু তিনি আসলে কি বলেছেন, মানে মূল বিষয়টা কি একটু বলবেন, মানে তিনি আর কি বলেছেন? সরাসরি উনি এই কথাগুলো বলেছেন। তো সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে ক্ষমতা, তাদের যে প্রতিপত্তি, বৈশ্বিক যে অবস্থানটা, সেটা তিনি খুব স্পষ্ট করে আবার বলার চেষ্টা করেছেন যে যুক্তরাষ্ট্র এই জায়গাটা থেকে তার যে অভিপ্রায়, সেখানে তারা রেজিম চেঞ্জ করবে, সেখানে তারা যে আসন্ন হুমকি এবং পারমাণবিক শক্তি যে অপপ্রয়োগ, তাদের ভাষায় আর কি যে কথাগুলো তারা বলে আসছে, যে যুক্তিগুলো তারা দাঁড় করাচ্ছে, এগুলোর তারা মানে শেষটা দেখে ছাড়বে আর কি। তারা এটা কোন মানে তাদের যে অভিপ্রায় এবং তাদের যে ইচ্ছে, তাদের যে প্রোগ্রাম, তাদের কর্মসূচি, সেই কর্মসূচি তারা সম্পন্ন করবে। সেটাতে হয়তো সময় লাগবে। উনি কিন্তু 4 সপ্তাহ শুধু নির্দিষ্ট করে বলেননি, বলেছেন 400 বা এর চেয়েও দীর্ঘায়িত হতে পারে। তার মানে তারা এবং বলেছেন যে তারা শক্তির আসলে খুব বেশি প্রয়োগ করেননি, আরো বড় ধরনের শক্তির প্রয়োগ এই জায়গাটাতে ঘটতে পারে। এইটুকুই, মানে এটা আরো বড় ধরনের হুমকি এবং বড় ধরনের যে মানে তাদের যে হামলা আরো জোরদার হবে, ট্রাম্পের কথাই কিন্তু সেটা স্পষ্ট। যুক্তরাষ্ট্র আরো একটি নির্দেশনা দিয়েছে, তাদের যে মধ্যপ্রাচ্যে যে তাদের মধ্যপ্রাচ্যে যে দেশগুলো রয়েছে, সেখানে যারা মার্কিনীরা যারা রয়েছে তাদের দেশ ছাড়ার নির্দেশনা দিয়েছে। কয়েকটা দেশ যেমন বাহরাইন, আমি দেশগুলোর নাম বলছি, অনেকগুলো দেশ, বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন, অনেকগুলো দেশ। এটা কি আসলে আপনি যেটা বলছেন যে উনি কঠোর বার্তা দিচ্ছেন ট্রাম্প, এটারই কি অবশ্যই এর সঙ্গে আমরা মিলাতে পারি কিসের জন্য, যে গতকাল ওনার সেই ঘোষণা এবং তার পরবর্তীকালে আজকেই এই বার্তা দেয়া, আজকে এই নাগরিকদেরকে চলে আসার, একদম সরাসরি কিন্তু চলে আসার কথা। এবং তারা বলছে যে এসব জায়গায় গুরুতর নিরাপত্তা ঝুঁকি আছে, স্পষ্ট করে তারা বলেছে। তার মানে ট্রাম্প প্রশাসন যে আরো আগ্রাসী হবে এবং আরো মানে তাদের আক্রমণ যে আরো সহিংস হবে, এটাই হচ্ছে তার প্রমাণ।
কারণ তার নাগরিকেরাও তো এইসব দেশগুলো তো অনেক নাগরিক তাদের রয়েছে, তারা সেখান থেকে নিরাপত্তা ঝুঁকির জন্য রীতিমতো দেশ ছাড়তে বলেছে। এবং যেমন রিয়াদে যে মার্কিন দূতাবাস হচ্ছে সেখানেও তো আসলে হামলা হ্যাঁ ড্রোন হামলা চালানো চালানো হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এখন কি মনে হচ্ছে আপনার এই যে ট্রাম্পের এই যে কঠোর হুঁশিয়ারি, এরপর ইরান কি মানে পিছু হটবে নাকি দেখেন তারা যুদ্ধের এটা তো লড়ে তাদের যাবে? দেশের পরে, কিন্তু আমরা বাইরে থেকে যে তাদের মানে তাদের যে কথাবার্তা, যেসব ওই যুদ্ধ সংক্রান্ত যে প্রতিবেদনগুলো আসছে আমাদের কাছে, সেগুলো থেকে আমরা যেটা মানে বুঝতে পারছি যে ইরান কিন্তু এখনো পর্যন্ত তার নমনীয় কোনো মানে সে তার যে মনোভাব সর্বোচ্চ দেখায়নি, নেতার হ্যাঁ। যে হত্যা, তার প্রতিশোধ তারা নিতে চায়, এটা তারা প্রকাশ্যে বলেছে। এবং এর আগে যখন ট্রাম্প বলেছিলেন যে কোনো নেতার সঙ্গে তারা আলোচনায় বসতে চান, তারা সেটা অগ্রাহ্য করেছে। ইরানের এই সমস্ত কথার ভিতর দিয়ে আমরা একটা জিনিস মানে বোঝার চেষ্টা করি, এখনো পর্যন্ত কিন্তু সে তার জবাবগুলো দিয়ে যাচ্ছে। তার উপর যে হামলা, তার উপর যে মানে তাদের ভাষায় যে অন্যায্য হামলা আসলে হচ্ছে, তার জবাবটা কিন্তু দিয়ে যাচ্ছে এবং সেইটা অব্যাহত আছে। আর তাদের পক্ষ থেকে অন্ততপক্ষে এই নতজন হওয়ার কোনো কথা বা তাদের সঙ্গে আলোচনার কোনো কথা তারা কিন্তু এখনো পর্যন্ত বলেনি। আচ্ছা, আমি একটু শেষ করতে চাই। শেষ করার আগে একটা বিষয়, আমরা ট্রাম্পের প্রসঙ্গে বলছিলাম, তার হুঁশিয়ারি, এবং একই সঙ্গে আহ, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি যেটা বলেছেন যে ইরানের সঙ্গে চলমান যে সংঘাত তা বছরের পর বছর টেনে নেওয়ার কোনো পরিকল্পনা অভিজ্ঞতা নেই তাদের যুক্তরাষ্ট্রের। এই কথা এবং কিন্তু ফক্স বেনিয়ামিন নেতানিয়াহুও আজকে বলেছেন যে এই যুদ্ধ অতটা হবে না। কিন্তু আলিফ এটা এই বিষয়টা কেন হয়তো বলছেন, আমরা যদি আন্তর্জাতিক অর্থনীতি এবং অন্যান্য ব্যবস্থা যদি দেখি, সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু তেলের দাম বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে তো আজকেই অফিস খুলছে এবং সেগুলো শেয়ার মার্কেটে হয়তো প্রভাব পড়বে। তেলের দামে বৃদ্ধি মানে জিনিসপত্রের দাম বৃদ্ধি, সেটা শুধু যুক্তরাষ্ট্রে কেন, সারা দুনিয়াতেই হতে এবং থাকবে আর কি। যুক্তরাষ্ট্র বলতে গেলে একটা ব্যাপক আকারে হ্যাঁ, এই নির্ভরশীল, মধ্যপ্রাচ্যের ধরো হরমুজ পুরোপুরি প্রণালীতে যে বড় ধরনের বাধা সৃষ্টি হচ্ছে, আমরা তার সাফারার হতে পারি, আমাদের মতো অনেক দেশ, আরও অনেক দেশ, প্রায় সমস্ত বিশ্বই আসলে এর সাফারার হবে। এটা কতটুকু টেনে নেওয়া যাবে, সেই প্রশ্নটা আসলে সবার জন্যই কিন্তু যৌক্তিক এবং সবার জন্য এটা গায়ে লাগবে। এবং ইরানও তো হুমকি দিয়েছে যে গ্যাস সরবরাহ যে লাইনগুলো সেগুলোতে তারা হামলা চালাবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ নানা বিষয়ের সংবাদ বিশ্লেষণ নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।